এত বেশি আবেগটা যেটা খুব কন্ট্রোল করা যাচ্ছে না আসলে। এতদিন পরে দীর্ঘ 21-22 বছর পরে সবাইকে এভাবে এত সহজে পেয়ে যাব এটা আসলে খুব একটা আশা করি নাই। সেই 94-এর পরে আমাদের মজিদ কলেজ, কেউ ঢাকা চিটং, কেউ বাইরে চলে গেছে, কেউ কর্মজীবনে চলে গেছে। আসলে সেটা স্মৃতিতে ধরে রাখা এটা খুব কষ্টকর হয়ে যায়। আসলে খুব মানে কঠিন না, এগুলো আমাদের করা যাবে, রক্ষা করা যাবে। এবং আমাদের বাইরের অনেক বন্ধু আছে, যেমন আমাদের রহিমুল্লাহ, আমাদের শাহাবুদ্দিন, তারপরে আমাদের বান্ধবী ইলোরা, নূপুর, এরা এত বেশি সহযোগিতা করছে, রোজি, তারপর আরো অনেকগুলো নাম। আসলে আমাদের ওই যে ছেলে বন্ধুরা ওরা বেশি কমিউনিকেট করছে তাদের সাথে। এবং আমাদের যে ফেসবুকের যে গ্রুপ চ্যাট, সেই চ্যাটের যে কথাগুলো, যে আন্তরিকতাগুলো, যে বিষয়গুলো, আসলে নিজেকে একা আর মনে হয় না, নিজেকে বাংলাদেশের বাইরে মনে হয় না, কিংবা নিজেকে আমি যে খুব একা আছি বাংলাদেশে তাও মনে হয় না, যে না আমার প্রতিদিন খোঁজ খবর নেওয়ার মতো কেউ না কেউ আছে। এই বিষয়টা আসলে অনেক বেশি, যেটা খুব নিজের কাছের লোক, আত্মীয় স্বজন, ভাই বোন থেকেও পাওয়া যায় না, যেটা বন্ধু বান্ধব থেকে, নিজের ক্লাসমেটদের থেকে যে আন্তরিকতা, যে ভালোবাসা যেটা পাওয়া গেছে, আমার মনে হয় এটা আমাদের সারা জীবনের সঞ্চয়। আমরা এটা নিয়ে আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের এই আসলে আমি খুব বেশি বলতে চাচ্ছি না, আমাদের মেহমানরা আছে, বন্ধুরা আছে, তারা বলবে। এখন আমার কথা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে, আজকের এই অনুষ্ঠানটাকে এভাবে আনার জন্য যারা খুব বেশি কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমাদের সেই সালাউদ্দিন ঢাকা থেকেও যেভাবে সে কমিউনিকেট করেছে, এটা খুব আমাদের জন্য মানে মনে রাখার মতো। আমাদের আজাদ, তারপর আমাদের নবী, আমাদের মিলন, মানে সবাই আসলে কারোর নাম বললে যে তাকে খুব বেশি হাইলাইট করা হবে তা না, বা কারোর নাম প্রকাশ না করলে যে তাকে তার নামটা বলা হবে না, তার কৃতজ্ঞতা স্বীকার করা হবে না তা না, মানে সবাই দেশে বিদেশে সবাই যে এটা করছে এটা খুব আসলে মনে রাখার মতো। আমার খুব ভালো লাগলো। আমি যদি আমার বান্ধবীদেরকে, আমাদের মেয়ে বন্ধুদেরকে যদি আরো উপস্থিত করাতে পারতাম, আমার কাছে আসলে আরো ভালো লাগতো। এত ছেলে বন্ধু উপস্থিত হবে এটা আমরা চিন্তা করি নেই। তো সর্বশেষ আমি সবাইকে, আমাদের যে তাহমিনার ভাই বোন নিয়ে আসলো, আমাদের নাসরিন তার হাজবেন্ডকে নিয়ে আসছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে, এটা আসলে আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। আমি এখানে বসুরহাট থেকেও আমি আমার হাজবেন্ডকে উপস্থিত করাতে পারি নাই, কিন্তু সে আমাকে কোনো ব্যাপারেই কিন্তু মানে অনুৎসাহিত করে নাই, সে সবসময় আমাকে উৎসাহ করে আসছে। এটা রাসেল, মঞ্জু, সালাউদ্দিন এরা সবাই খুব ভালো জানে যে তার অন্তত মানে মানসিক সহযোগিতাটা, সাপোর্টটা আমি সবসময় পাই। তো এই ইয়েটাকে, বেচটাকে, 94 বেচের এই গ্রুপটাকে আমরা আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বা পারবো, এই ব্যাপারে আপনারা আপনাদের আলোচনার সময় আপনারা একটু খুব সুন্দর করে সুচিন্তিত মতামতটা দিয়ে আপনারা আমাদেরকে ধন্য করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজমা বেগম শিখা সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাংবাদিক গিয়াসুদ্দিন রনিকে অভিনন্দন। আর এই মুহূর্তে আমি আমাদের মাঝে যারা উপস্থিত আছি আমরা একটু পরিচয়ের পর্বটা আমরা করতে চাচ্ছি। আমি ধন্যবাদ। রাজু ব্যবসা করতেছি। আমি মিরপুর রহমান মিন্টু, ব্যবসা করি আর বর্তমানে একটা সংগঠনের দায়িত্বে আছে, যুবলীগের সভাপতি। ধন্যবাদ। ঢাকায় আমি আজকে আমার দুটো বাচ্চা, বাবা মা সবাইকে নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ। কোম্পানি জেলার সাবেক একজন ছিলাম,
90 থেকে 97 পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি এখানে ছিলাম। 97-তে আমি বাসে নিয়ে গেছি নোয়াখালীতে 2007 সাল পর্যন্ত আমি নোয়াখালী ছিলাম। এরপর আমার যখন চাকরি হলো, BCS পাস করলো, তখন বাসায় থাকা নিয়ে গেছি। এই আমার পরিচয়। এখন আমি আমার মেজো ছেলের বাসায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাসায় থাকি। আমরা মা বাবা দুজন। এই আমার পরিচয়। আমার বাড়ি হলো চাঁদপুর শাহরাস্তি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইজালাম মিলন বসুয়ারে আছি, একটা ব্যবসার সাথে জড়িত আছি। মুসু ভাই এদিকে একটু কনসার্ন করেন। হ্যাঁ, আপনার বন্ধু স্বপন এবং জাফর ভাইকে ফুল দিয়ে বড় করেছেন আছেন হাসান আছেন। ওকে, আজকে আছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। এতটুকু। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, প্রবাসী ব্যবসায়ী। সবাই আমি বর্তমানে বসুয়ারে আছি, আমার বাড়ি বসুয়ার। আমি নাজমা বেগম শিপা। বলছি তো, নাজমা বেগম শিপা। আমি একজন টিচার, পশ্চিম চট্টগ্রাম পণ্ডিতের ঘাট উচ্চ বিদ্যালয়। আমি বসুরহাটেই থাকি। আমার শ্বশুর বাড়ি সানুমিয়াদের বাড়ি। বসুয়ারে আছি, একটা বিজনেস করা। আমার বাড়ি বসুরহাট পৌরসভা 6 নম্বর ওয়ার্ড। আমি বসুরহাটে 13 বছর যাবত ব্যবসা করি, প্রবাসী ব্যবসায়ী। আমি জসিমুদ্দিন শিকদার, আমি মালিতে অবস্থান করি এবং থ্যাংক ইউ। আমি চরনারী প্রাথমিক বিদ্যালয়ে আছি, সহকারী শিক্ষক। নোয়াখালী জজকোটে আছি। আচ্ছা, মামলার কাছে একদম আলহামদুলিল্লাহ। এই দুইজন ওষুধ পেয়ে গেছে। আমি সালাউদ্দিন মিলন, নোয়াখালী জর্শিপে ব্যাংক সহকারী হিসেবে কর্মরত আছি। মিলন হবে কত দিনে? ঠিক আছে, আবার আচ্ছা, এই বাচ্চা ভালো। আমি হাফিজুর রশিদ, ডাকনাম কেউ মিস্টার হিসাবে জানে, আবার কেউ বেন্দির হিসাবে জানে। মিস্টার দিয়েছে আমার আম্মা, বেন্দির দেখতো আমার বাবা। আমি সরকারের একটা স্কুলে, প্রতিষ্ঠান হাই স্কুল বলে কর্মরত। সেখানে শুধুমাত্র নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর জন্য স্কুলে সরকার করছে। সেখানে আমি শিক্ষকতা করি। আর আপনারা যারা মেসেঞ্জারে সেট করেন, তারা মাঝে মাঝে দেখেন আমার কিছু শব্দ আংসুসিং বক বক, নাদাম্মা, কৈরামা, কাদাম্বি, এগুলো আমি মাঝে মাঝে সিলেট জজকোটে আছি। বর্তমানে গৃহিণী হিসেবে আছি। থ্যাংক ইউ। তাহমিনা ভাই, ঠিক আছে, আমাদেরও ভাই, ঠিক আছে। আর পিছনে ব্যবসায়ী এবং সাংবাদিক। আর আমি প্রকাশনার দায়িত্বে আছি সাপ্তাহিক আমাদের নোয়াখালী প্রকাশক ও সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল নিউজ জলের প্রকাশক ও সম্পাদক। অনেক ধন্যবাদ। তারপর নম্বর ওয়ার্ড, আমি দুবাইতে ব্যবসা করি। দুবাই, বাবা দুবাই তো না আছে। আমি মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ে আছি। আমি অ্যাকাউন্টিং এর ওই হেতারা ব্যাংক করে শিক্ষক পিছনে। ইয়া, আমি নাসরিন, ঢাকায় থাকি, হাউস ওয়াইফ। লিওন মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে আছে। আচ্ছা ভাই, কোন ইনফরমেশন? চাঁদ ফজলুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলহামদুলিল্লাহ, খুব খুশি। আমি ব্যবসা করি। অনেক ধন্যবাদ। মোহাম্মদ সিরাজুল্লাহ, ব্যবসা করি বসুরহাট রেলওয়ে স্টেশন। সিরাজ সাহেব, বসুরহাট ব্যবসার সাথে জড়িত, পৌরসভাতে আচ্ছা ঠিক আছে। মাঝখানেও দরকার হলে হাতে আছে। ওয়ান অ্যান্ড অনলি অবিবাহিত। আচ্ছা, সবাই সাইলেন্ট সাইলেন্ট বলেন। মাসুম স্যার, ইন্টারন্যাশনাল একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছি, ম্যাটল্যাব বাংলাদেশ কর্মরত। Thank you. আচ্ছা, আপনার ঠিক আছে, সবাই মিলে আমাকে দিতে হবে। মোহাম্মদ মোর্শেদ আলম, পিপলস রিয়েলিটি লিমিটেডের ক্যাশিয়ার। আরে ক্যাশিয়ার স্যার, থ্যাংক ইউ। সৌদি বাউরে ফাঁক জায়গা মানুষ। বশিউর রহমান, শামীম হাজারি, প্রবাসী ছিলাম, এখন দেশে আছি। প্রয়োজন আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন, ঢাকাতে ব্যবসা করি। বিমানের টিকিট দরকার হলে হেতু আমি সংবাদপত্র লাইনে মিডিয়াতে কাজ করি। আমি ঢাকায় কাজ করি। পাক্ষিক বুদ্ধিজীবী নামে একটা পত্রিকা আমি সম্পাদনা করি। এরপরে সময় সংবাদ এবং ডিজিটাল নোয়াখালী আমি দুটো অনলাইনে সম্পাদনা করি। আর পার্ট টাইমে আমি বিবিসি রেডিওতে আমি কাজ করি। আমার বাড়ি বুঝুন। আমি এই মুহূর্তে আমাদের
বসুরহাট 9 নম্বর ওয়ার্ড, পৌরসভা 9 নম্বর ওয়ার্ড। আমি আসলে আমাদের টাইমের বিষয় আছে, তো এক্ষেত্রে আমি স্মৃতিচারণ করার জন্য আমাদের এখানে অতিথিদের বাইরে আমাদের বন্ধুরা তো আছে, বান্ধবীদের থেকে একজন নাসরিন, একজন কিছু বলার জন্য, একটু কিছু বলার জন্য অনুরোধ জানাবো। কে আসবে? নাসরিন। এই নাসরিন। হ্যাঁ, আমরা সংক্ষেপে একটু বলবো। সবার কাছে আসলে আবেগ অনুভূতি সবার কাছে আছে। আজকে আমাদের সময় সংকীর্ণ হয়ে আসতেছে। এক্সাইটেড, আজকে সবার মাঝে এসে আমার অনেক ভালো লাগছে। মানে আমার অনেক এতদিন পর 22 বছর পর এখানে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আসতে পেরে আরো ভালো লাগছে। যদি ওরা এখন এখানে নেই, স্কুল টাইমের কিছু মনে আছে আপনার? কোনো কথা, কোনো কিছু ওভাবে ওরকম মনে আছে? শিফাফার সুলতানি দিচ্ছেন এই জাতীয় কিছু? শিফারা আমার অনেক ভালো বন্ধু ছিল, আমরা সায়েন্সে ছিলাম। হ্যাঁ, আমাদের আমরা অনেক ভালো ছিলাম, আমরা মারামারি করতাম না। আমরা 7 জন মেয়ে ছিলাম সায়েন্সে। বলবোই না, আমরা অনেক ভালো বন্ধু ছিলাম না জন্য, আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। অনেক ধন্যবাদ। নাসরিনের জন্য একটা করে তাহলে হবে। তার রোল নম্বর ছিল 19, আমার খেয়াল আছে। আমি আজকে এখানে উপস্থিত হওয়াতে আমার কাছে খুবই ভালো লাগলো। আমার বান্ধবী সাহমিনা, সে আমাকে একদিন বললো যে আল্লাহ আমাদেরকে, আমরা সবাই লেখাপড়া খুবই ভালো, আমরা 4 ভাই বোনে, আল্লাহ আমাদেরকে মাথা দিয়েছে খুবই ভালো। আমার এই কথাটা এখনো মনে পড়ে যে তারা সবাই ভালো একটা পজিশনে প্রতিষ্ঠিত হইতে পারছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হাফিজুর রশিদ একদিন হাতা কাটা একটা গেঞ্জি পরে আসছে, অনেকেই হাসাহাসি, আমরা সবাই বন্ধু বান্ধব হাসাহাসি করছি। এখন সবাই সে বলতেছে পাঁচ লোকে কিছু বলে তাতে আমার কিছু আসে না, এই কথাটা আমি কখনো ভুলবো না। সবাইকে উপস্থিত পেয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে এই আয়োজনটা যারাই করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার বক্তব্য এখানে শেষ হলো, কিছু বলার নাই। সবাই দোয়া করবেন। আচ্ছা, আমি এই মুহূর্তে কিছু বান্দরবানের ভাষা শোনানোর জন্য হোসেন ব্যান্দির বাইতুল লজ্জা পাইও না। শুভ মধ্যাহ্ন সবাইকে। আমি হাফিজুর রশিদ, মায়ের দেয়া নাম মিস্টার, কিন্তু বাবার দেয়ার নাম হচ্ছে বেনজির। হাই স্কুল জীবনে কিন্তু সবাই আমাকে মিস্টার নামে ডাকতো, কিন্তু কলেজে লাইফে কিন্তু বন্ধুরা বেনজির নামে ডাকে। ঠিক আছে, এখন চাকরিতে যেখানে জয়েন করছি, চাকরিতে বিভিন্ন জায়গায় চাকরি করছি। প্রথম চাকরি করছি চিটাগাঙে, তারপরে হিল ট্যাক্সে। তো হিল ট্যাক্সে যেহেতু চাকরি করছি প্রায় 10 বছর চলতেছে। আমার স্কুলটা হচ্ছে সরকারের বিশেষ স্পেশাল, যেটাকে আমরা বলি। এই সারা বাংলাদেশে মাত্র 4টা স্কুল আছে সরকারি ভাবে। এই 4টা স্কুলের উপজাতি যেটা, সেটা ওদের জন্য। তো আমার এই স্কুলটা প্রথমটা হচ্ছে রুমা উপজাতি আবাসিক বিদ্যালয়। সেখানে অনেকগুলো উপজাতি আছে, আমি নাম বলি, তোমরা শুনো। সাকবা, মারমা, খুমি, কিয়াম, বম, রুসাই, তমসমরা, ত্রিপুরা, পাঙ্কুয়া, মোরং, চাক। বুঝতে পারছো? হ্যাঁ, এটা গুলা জাতি। হ্যাঁ, সবগুলো জাতি, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভাষা। সেখানে আমি যেহেতু চাকরি করতে হতো, ওদের ভাষা বোঝা অনেক কষ্ট হয়, ওদেরকে বোঝানো কষ্ট। কারণ যেটা আমরা বলি হয়তো, যেটা ন্যাচারাল যে ড্রেস, এটা কিন্তু ন্যাচারাল ড্রেসে থাকতে পছন্দ করে, ঠিক না? কিন্তু বর্তমানে তারা অনেক ভালো অবস্থানে এসেছে। এই যে 4টা হিল ট্যাক্সে 4টা স্কুল আছে, আমি আগে বললাম। এই বান্দরবনের যেটা রুমা, এটা প্রায় এটার কাছাকাছি ইন্ডিয়া এবং বার্মা সীমান্ত। আমার একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে, আমি সরকারি নির্বাচনের কাজে হেলিকপ্টারে চড়ছি। ভেরি গুড। ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করছি 2 বার।
নির্বাচনের কাছে। তো সেখানে যেহেতু সমস্যা, চাকমা একটা জাতি আছে চাকমা, এটা মোটামুটি রক ছোড়া বলা এদেরকে, এটা সরকারের সাথে যুদ্ধ করছে, এটা আমরা জানি, শান্তি বাহিনী, ঠিক না? এদের কিছু যেমন এদেরকে নিয়ে যখন আমরা কাজ করি তখন মারমা যারা আছে ওরা একটু মাইন্ড করে, ঠিক না? আবার মগ দ্বারা আমি বলি, আচ্ছা আমি বলি না, অভিজ্ঞতা বলি, মগদেরকে যখন ডাকি তখন ত্রিপুরারা মাইন্ড করে, ঠিক আছে? ত্রিপুরাদেরকে ডাকলে একটা জাতি আছে বম, তারা মাইন্ড করে। তাহলে আমি বম দিয়ে শুরু করি। একটা জাতি আছে বম, তুই কি জানোস তোর একটা বমের মতো লাগে? আচ্ছা আমি বলি, আচ্ছা ঠিক আছে। এই যে জাতিটা আছে বম, এদের অনেকটা নাক দিয়ে কথা বলি, যেন না দাম মা মানে ভালো আছো কিনা, দাম বলতে হবে কি দাম মানে আমি ভালো আছি। আরেকটা আছে দাম কদম ভি বইটা মা ভাত খেয়েছো কি, এই করে বলে আমরা শুনতাম। আমার একটা জাতি আছে মগ বা মারমা, যেটাকে আমরা বলি, ঠিক না? যেমন মগের মূল্য একটা শব্দ আসছে, এটা কিন্তু মগ থেকে আসছে, এটা কোনো কিছু আইন মানতে চায় না, ঠিক না? এটা স্বাধীন হতে চায়, ঠিক না? তো যেমন থামুন সাফি আলো, তুমি কি ভাত খেয়েছো? তুমি কোথা থেকে এসেছো? নামে জালে, তোমার নাম কি? ঠিক আছে? বম ভাষায় যেমন নাম জিজ্ঞেস করলাম, নামে আও, তোমার নাম কি? আমি অনেকগুলো প্রায় ডজন খানিক ট্রেনিং করছি, সব জায়গায় শুধু তারা বান্দরবনের ভাষা জানতে চায়, ঠিক না? এবারে আসলাম আমি আরেকটা স্কুলে, এই যেমন বান্দরবন সদরে ট্রান্সফারে আসলাম, নাম হচ্ছে মোড় আবাসিক, শুধুমাত্র মোড়দের জন্য স্কুলটা সরকার করছে। এরা একটা জটিল জাতি, এটা প্রথম হচ্ছে তোমার সাথে যদি আমার দেখায় বলবে আংসু ব্যাং বক বক, ঠিক আছে না? আমি মাঝে মাঝে প্রথম শুরু করি আংসু ব্যাং বক বক, আমার বন্ধু বান্ধব যারা সেটে আছে তারা বলে এই হাবিজ আসছে, বক বক শুরু হচ্ছে। আর এখানে সংক্ষিপ্ত যেটা বলছে, আমি হাফ ড্রেস পরে আসলে খেলার জন্য আসছিলাম, ওই সময় খেলার জন্য মনে ক্লাস ঢুকে গেছে। হ্যাঁ মাঝে মাঝে অষ্টম শ্রেণীতে আমাদের আসলে আমাকে জিজ্ঞেস করছে সুতরাং তারা ইংরেজি করো, এখানে বলতে চাইনি এটা ইংরেজি কি হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের টাইম কম, অনেক লোক বলার জন্য অনেক লোক আছে। এটা দেই না তো শেয়ারের উপরে কাকা কি বন্ধুরা দেখতেছেন আপনাকে? আপনাকে না আমাকে। হ্যালো, সেলফি মার দিয়ে সব সময় 90 বছর নববেশ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আসলে কি বলবো, এই মুহূর্তে অনেক কিছু বলার ইচ্ছা থাকলো কিন্তু বাকশক্তি হারিয়ে ফেলেছি। কারণ 22 বছর আমার অনেক ক্লাসমেটকে দেখে মনে মনে এটা এক্সাইটেড, আনন্দ, খুব হ্যাপি লাগতেছে। আনন্দ খুব হ্যাপি লাগতেছে, জীবনটাই লাইভ হয়ে গেছে, জীবনটাই লাইভ। যাই হোক, খুবই হ্যাপি শুনতেই। বিশেষ করে আমরা এই মেসেঞ্জারের গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু অলরেডি পেয়েছি। একটু আগে শিবা যে স্বাগতিক ভাষণ দিয়েছিল অলরেডি একটা ফিক্সারের মাধ্যমে, কিন্তু আমরা এই মেসেঞ্জারের চ্যাটিংয়ের মাধ্যমে অনেকেই পেয়েছি। ওটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আজকে এই পর্যন্ত আমাদের কষ্টের ফসল। ধন্যবাদ, আমি নাম বলবো না, অনেককে ধন্যবাদ। অর্গানাইজ করেছি, আমিও ছিলাম মোটামুটি, তাদের পাশাপাশি তাদের এক্সপিরিয়েন্স আগ্রহ থেকে আমিও খুব আগ্রহ দেখেছি। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক জানে আমার স্বাগতিক ভাষণ। থ্যাংক ইউ। কথা বলবো, কথা বইয়ের মধ্যে লেখা আছে না, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। এই যে অনেকগুলো চেহারা বুদ্ধি দিয়েছে 22 বছর পরে। আমার ওই সময় বয়স থেকে 22 বছর যদি সামনে প্লাস তো হয়, স্কুল উঠার কারণ আছে। বিবাহিত ম্যাক্সিমাম মাসুম হয়তো বা 2-1 জন পড়ে গেছে, বিভিন্ন জামিয়া আটকে গেছে ইত্যাদি। তো আমার তো খুব আনন্দ লাগছে। এই কারণে আমরা আসলে আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা আসলে ভাগিদার হতে পারতাম না। তবে আমাদের কিছু বন্ধু তারা অত্যন্ত আপ্রাণ চেষ্টা করছে আমাকে মনে হয় 20 বার অধিক আমাদের আবুল কালাম আজাদ ফোন দিয়েছে। আসলে এই ধরনের কিছু বন্ধুর একান্ত প্রচেষ্টা আমরা এখানে একত্রিত হয়েছি, আমার থেকে খুব ভালো লাগছে। আসলে আমাদের কল্পনার জগৎ কোনো সময় ছিল না, এটা দীর্ঘ 22 বছর পরে আমরা আবার একত্রিত হবো রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, এবার মাঝে মাঝে দেখা হয়। কিন্তু এরকম সম্পর্কযুক্ত একটা অনুষ্ঠানে আমরা হাজির হতে পারবো। যারা এই মহতী উদ্যোগের আয়োজন করছে তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা যারা একটু দূর থেকে আসছি
খুব ভালো লাগছে। এভাবে এরকম উদ্যোগ যদি ভবিষ্যতে করে আমরা অবশ্যই থাকবো। তো আমার একটা স্মরণীয় ঘটনা, ক্লাস 9-এ যখন পড়ি, আমাদের মেরি নামক একটা গল্প ছিল, মনে হয় ইংরেজি। আমার সাথে একটা আমার ফ্রেন্ড ছিল দুলাল, এখানে নাই মনে হয়, বিদেশ থাকে। আমাদের মিলন বাবু স্যার আসছিল, ক্লাস চলা অবস্থায় সে আমার বলে হু আজ মেরি, দ্বিতীয় টেবিলে মেরি বলার সাথে সাথে আমি একটা থাপ্পড় দিলাম। স্যার দেখতেছে, থাপ্পড়টাই স্যার দেখলো, স্যারে বেতাল খুব বড় একটা ম্যাচ। আমরা দুইজনে খুব একটা ম্যাচ খেলাম। ম্যাচটা যদিও ব্যথাদায়ক হয়, তবে ওর পরে আমার জীবনে কিছু গতিও পরিবর্তন হয়েছে। দুলাল গয় এড়িয়ে চললাম, দুলালের সাথে বাইরে যে ঝগড়া করলাম, যেটা পড়ালেখার বিষয় না, বাহ্যিক একটা বিষয় নিয়ে এ ধরনের একটা ম্যাচ খাওয়া, ওইটা শারীরিকভাবে যদিও আঘাত পাই, তবে মানসিকভাবে ওই সময় যতটুকু ছিল আর কি, ওই সময় মনে হয় নিজকে একটা কত লাগছে, একটা দুষ্টামির জন্য ম্যাচ খেলাম। এরপরে নিজকে অনেকগুলো গুটিয়ে নিলাম, দুষ্টামি থেকে দুষ্টামি একটু কম করে বেরাইলাম। এরপরে একটু মনে হয় বদলে গেছি আর কি। এই জন্য মানুষ মরে গেলে তো বেঁচে যায়, মরে গেলে বেঁচে থাকলে তো বদলায়। তো আজকে যারা এই মহৎ উদ্যোগের আয়োজন করছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। পরিবার পরিজন, অনেকের বাচ্চা কাচ্চার সাথে পরিচয় নাই, চিঠি বাচ্চা কাচ্চা পেলে তাদের দিকেও কামনা করি, তাদের সুস্থ জীবন কামনা করি। যারা প্রত্যেকে যেন তাদের সুনির্দিষ্ট কর্মের দিকে এগিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। দীর্ঘ 22 বছর পরে আমরা সকল সহপাঠীবৃন্দ যদি একসাথে না হতে পারি, কিন্তু যতজন আছি আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। স্মৃতিচারণ অনুষ্ঠানে আমার তো অনেক কিছু মনে পড়ে, তবে একটা কথা সবচেয়ে বেশি মনে পড়ে, আমাদের স্কুলে ফক স্যার ছিলেন সবচেয়ে বদ স্যার। যদিও উনি আসলে খুব ভালো মানুষ, আমরা বদ বলতাম এই কারণে যে সবাই ওনাকে ভয় পাইতাম। তো একদিন আমাদের মনে আছে যে সম্ভবত ক্লাস 9-এ পড়ি আমরা, 8-এর বছর, আমাদের বাংলা ব্যাকরণ নামে একটা সাবজেক্ট ছিল। ওই সাবজেক্টে কিন্তু আমার টিচার ছিলেন না। হঠাৎ করেই একজন স্যার অনুপস্থিতি উনি আসছেন। আমার যত সম্ভব মনে হয় তাহমিনার জীবনে ওই দিন প্রথম মাইক খেয়েছিল। কি কারণে খেয়েছিল মনে আছে? হ্যাঁ, অ থেকে চন্দ্রবিন্দু বলার জন্য, ঠিক আছে। সবাইকে বলা হয়েছে যে সরেয়া থেকে চন্দ্রবিন্দুর মধ্যে লেখক, আর 2টা ব্যাট নিয়ে আসতে বলতেছে। তো দেখা গেছে যে আমরা বোধহয় গুটি 2-3 জন, আমি নিজেও কিন্তু প্রথম ফেল করছিলাম, পরবর্তী একজন সহযোগিতায় কনফার্ম হয়ে গেছে, কিন্তু আমি না ওই ও সে কি কান্না সে কি মায়ের, হ্যাঁ অনেক মার খেয়েছে। কিন্তু মায়ের থেকে তাকে ম্যাডাম স্যার বলতেছে যে তুই বেটি এত কান্না করিস কেন, আমি এখনো মারি নাই। এই কথাটা আমার এখনো সারা জীবন আমি যেখানে যাই আমার এই গল্পটা মনে পড়ে যে সেই ক্লাস 8-এর বছর আমাদেরকে সরসরে থেকে চন্দ্রবিন্দুর মধ্যে লিখতে হয়েছে, সেটাও আবার নতুন করে। আর সেখানে অনেকেই ম্যাক্সিমাম 90% লোক আমরা ফেল করছি। ওই স্মৃতিটা আমার সবচেয়ে বেশি মনে পড়ে। আর সকল বন্ধুকে ধন্যবাদ যারা আমাদের সাথে এখানে আসছেন। আসসালামু আলাইকুম। অনেকে মাঝে মাঝে দেখা হয়, ওনার জন্য সবাই দোয়া করবেন, অসুস্থ অবস্থায় আছেন। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নুন নবী, রুনা কম্পিউটার, নুন নবী। সমস্যা নেই, এখানে ওখানে কমবে দেবো। হাই স্কুল 94 বেসের আজ দীর্ঘ 22 বছর পরে আমরা এখানে একত্রিত হয়েছি। আসলে আমার ওরকম কিছু মনে পড়তেছে না, তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এই জন্য সবাইকে এখানে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। কেন আজ আপন হয়েও তোমরা অনেক দূরে, কেন আজ তোমাদের কথা অনেক বেশি মনে পড়ে। সহযোগী সহযোদ্ধা বন্ধুরা, আজকে আসলে কোনো ভাষা নেই, কোনো জানা নেই, কোনটা রেখে কোনটা বলবো কিছুই বুঝতে পারতেছি না। এত আনন্দ লাগতেছে যেটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। তো এই সব শেষে এবং প্রথমে আমি একটা কথা বলবো যে আজকের যে 22 বছর পরে যে আমাদের একটা আয়োজন, এত ত্যাগ, এত যোগাযোগ, মানে এত কিছুর পরে আমরা এখানে একসাথে হতে পেরেছি, এই আনন্দ আসলে কোনো ভাষা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না। এই আনন্দটাকে আমরা যেন সারা জীবন ধরে রাখতে পারি, তার জন্য একটা আজকে এখানে আমি একটা প্রস্তাবনা রেখে যাব, সবার কাছে আলোচনা করি, একটা সংগঠনের নাম দিয়ে, আমাদের বেসমেন্ট একটা সংগঠন দিয়ে, একটা সমিতি স্টাইলে, একটা অর্থনৈতিক লগ্নি সহ আমরা অনেকেই আছি, সবাই আর্থিক অবস্থায় সমান না, অনেকে আছি
হয়তো কোনো এক সময় জটিল একটা কঠিন একটা রোগে ভুগতে পারে, কেউ মারাত্মক একটা বিপদে পড়তে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা কারো কাছে না গিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেক উপস্থাপন না করি দীর্ঘ 22 বছর পর আমরা একত্রিত হয়েছি। আমার কাছে মনে হয়েছে আমরা স্কুল জীবনে যেভাবে একটা গণ্ডির মধ্যে ছিলাম, আজকে মনে হয় সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এটাই আমার কাছে আনন্দ লাগে। আর সবচেয়ে ভালো কথা হলো, এর জন্য যাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার সবাই তো আমরা জেনে গেছি। এটা আজকের এই প্রোগ্রাম করার জন্য প্রত্যেকটা লোকের স্ব অবস্থান থেকে সহযোগিতার কারণে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এটা আমি মনে করি সবার আন্তরিকতা, সবার সহযোগিতা। এই আন্তরিকতা এবং এই সম্মানবোধটুকু আমি একক কাউকে দেব না। আর আরেকটা কথা বলতেছি, আজকের পর থেকে আমরা বারবার একটা কথা বলে এসেছি, অনেকে প্রস্তাব দিচ্ছে যে আমরা এই প্রোগ্রামটাকে আরো সামনে চালিয়ে যাব, আমাদের এই আন্তরিকতাটাকে আরো সামনে চালিয়ে যাব। এর উত্তর আমি শুধু একটা কথা বলছি যে আজকের এই প্রোগ্রামটা করার আমাদের মানসিকতা, আমাদের একাত্মতা এবং আমাদের আন্তরিকতার উপর নির্ভর করবে আমরা সামনে কতদূর পথ চলবো। আমরা দীর্ঘ জীবন কি আবার ফিরে পাবো, আমরা সবাইকে একত্রিত হতে পারবো, বা বারবার বছরকে বছর, ঠিক আছে, এটা সমিতি আকার হোক আর সম্পর্কের আকার হোক আর আন্তরিকতার বন্ধন হোক। আমার চাওয়া পাওয়া থাকবে আমরা যে যার অবস্থান থেকে স্যাক্রিফাইস করব, ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস করব, আমরা আনুষঙ্গিক স্যাক্রিফাইস করলে তাই না, আমি মনে করি যে আমাদের এই পথ চলাটা শুরু আজকের এখান থেকে শুরু হবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ওকে। প্রেস ক্লাব কোম্পানিগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা। 94 বেসের আমরা যারা আছি, আমি কিন্তু 94-এরও 2 বছর আগে চলে গেছি আপনাদের থেকে। তো সবাই যদিও 22 বছর পরে মিলিত হচ্ছে, আমি 24 বছর পরে মিলিত হচ্ছে, এই কারণে আমার এক্সাইটেশনটা একটু বেশি। তো সবাইকে একসাথে পেয়ে আসলে আমার অনেক ভালো লেগেছে। তারপরেও আমরা 2-1 কথা আসলে না বললে নয়, যাদের মূল প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রামটা আজকে এখানে একত্রিত হয়েছে। আমরা দেখেছি এর আগে আমাদের ছোটন ভাইয়েরা, ওদের ক্লাসমেট সম্ভবত ওনারা 88 বেস হবে, একসাথে হয়েছে। আমার মনে হয় না 18 থেকে 20 জনের বেশি করতে পারছে। তবে 94 সালের এই বেস আমরা গত 2-3 মাস যাবৎ ফেসবুকে এই গ্রুপের মাধ্যমে আল্লাহ রহমতে 60-এর কাছাকাছি একসাথে হয়েছে। আমার মনে হয় আরও হইতো যদি আমরা আরেকটু বড় পরিসরে করতাম। যেমন আমাদের অনেক বন্ধু বান্ধব গাড়ির কারণে আসতেও পারে না, কালকে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে, কেউ আবার ইন্ডিয়া গেছে এরকম, নাহলে আমার মনে হয় আমরা 80-90-এর উপরে যেতাম। তো এটাতে মূলত একজনের উদ্যোগ অবশ্যই থাকে। তো তার মধ্যে যে 2-1 জন উল্লেখ, আমাদের আজাদ, স্বপন, এদের কথা না বললে না, এরা মূলত এটা মূল প্রথম স্টার্ট করছে, যার কারণে আমরা সবাই এসে এখানে একত্রিত হয়েছি। তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, কারণ তাদের কারণে আজ আমরা এত বছর পর একসাথে হয়েছি। আবার মনে হয় 30 বছর পর একসাথে হতে হবে, কে জানে, হয়তো আগামী 6 মাসের মধ্যে আমরা আবার কে কোথায় চলে যাই। যাক, সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই সহি সালামতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো থাকি, এই শুভকামনায় আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে মুসলিমদেরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই সময় এখানে আসার কথা ছিল না। আমার ভাগ্যটা আসলে প্রোগ্রামে বোঝা নিয়ে আসে। আর প্রত্যেক বছর এই টাইমে দেশে থাকি, কিন্তু বসুরহাটের শুভেচ্ছার মতো হয়তো আসা হয় না বিভিন্ন কারণে। তো আলহামদুলিল্লাহ, আবার আমার একটা দুর্ভাগ্যের কথা, আমি ফেসবুক এগুলো আসলে ইউজ করি না, একটু বিজি থাকার কারণে, আর অনেক সময়ও নাই আমার। আলহামদুলিল্লাহ, পরে যেভাবে হোক নবী, আমাদের মঞ্জু, মিন্টু, এদের নাম্বারগুলো আমি সংগ্রহ করি। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখা হইতেছে বা হবে, এই একটা খুশি। বা আমি কি করতে পারি, আসলে একটা প্রোগ্রাম করতে হলে তো আমি ফোন করলে আর হয় না, কিছু কিছু দরকার আছে। তো আমাদের সালাউদ্দিনকে আমি ফোন দিলাম, সালাউদ্দিন তোরা কি চাস, কি করতে চাস? বন্ধু হিসেবে কোনো লজ্জা পাওয়ার দরকার নাই, আল্লাহ মোটামুটি দিছে চলার মতো। এরা হাসে, কিছু বলে না।
আচ্ছা সালাউদ্দিন তোর ওয়াইফের নাম্বার দে বা কিছু দে, হে দিল 2-3টা অ্যাকাউন্ট। এর আগে দিয়ে আমি নবীর সাথে কথা বললাম, আমাদের রুনা কম্পিউটার। তারপরে মনটা চাইতেছে এদের আমি যা দিই এখনো পৌঁছাই দিই। ওর থেকে সালাউদ্দিন থেকে তার নাম্বার নিলে তার ওয়াইফের নাম্বার নিলে আবার হঠাৎ করে আমি ফোন দিলাম নবীকে, নবী আমি বসে তোর কালেকশন করে দিতে পারি, যার যেটা আমি দিতে পারি। হ্যাঁ ভালো হয়। এখন আমি কিছু করলাম, সালাউদ্দিন অফ করে দিয়ে আমি নবীকে দিয়ে দিলাম। এখন নবী দেওয়ার পরে নবীতে জানতেছিলাম আপডেট দিচ্ছি পাইছ কিনা। যখন সে বল মুসলিম আমি পাইছি, যে একটা আনন্দ, যে একটা দিছি বা আমি যাই দিই, এটা বলার মতো না। এরপর কারণ আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি দেশে যাব, ফ্যামিলি জানালাম যে এই অবস্থা। প্রত্যেক মোটামুটি আমার একটা প্রোগ্রাম থাকে, আত্মীয় সব তো ঢাকাতে দেশে কেউ নাই, অথচ বাসা বসুনাটাই, কিন্তু আশাই হয় না। তো যাক আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম কারণে আমি এখানে আসলাম। এর আগে যারা আমার বন্ধু বান্ধব এই প্রোগ্রামের জন্য যত কিছু করছে, যত চেষ্টা করছে, যারা কমিটি ছিল, ওনাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং এই আমাদের 94 বেস থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ তার সারা দিন রাত যেমন মিলন সবসময় আমি যখন ঢাকায় আসি ও আমার ফোন দেয়, আমি বলি দোস্ত আমি পৌঁছে গেছি। তারপর সে বারবার ফোন দিতে কোন দিনে আসতেছ, কোন দিন আমি আসবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। যে একটা তৃপ্তি, এটা আসলে আমি জানি না কিভাবে বোঝার, ভাষাটা আসলে বলা যেমন আনন্দের, না বলা তেমন আনন্দের, কারণ আমরা সব বন্ধু মানুষ এখানে। আচ্ছা গেল সেটা। আর আমার একটা এটা উপদেশ বলো আর যাই বলা দরকার, এটা আসলে একটা প্রোগ্রাম এইভাবে আবেগ দিয়ে কথা চলে না। আমরা সবাই 1 টাকা 2 টাকা সব মধ্যে আলহামদুলিল্লাহ কামাই এবং সবার যার যার অবস্থা প্রতিষ্ঠিত। তো এটার রান করতে হলে একটা পর্যায়ে চলে আসতে হবে এবং যারা কমিটিতে আছে আলহামদুলিল্লাহ সব তারা পারবে, আমার বিশ্বাস আগামীতে নিয়ে যাওয়ার। কিন্তু কি কোথায় থাকি আল্লাহ জানে। কিন্তু আজকে একটা কথা বলতে পারি যে সব উদ্দেশ্যে এই প্রোগ্রামটা তো যখন বিভিন্ন অ্যাপস ভয়েস মেসেজ বিভিন্ন ইত্যাদি আছে, এগুলোতে আপডেট দেওয়া যে আমরা এই প্রোগ্রামটা করতেছি। কারণ মানুষ সবাই সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পয়সার সাথে, যার আসে সে আসবে আর যে কাছে সেও আসবে। কিন্তু সবচেয়ে ভালো হলো 6 মাস থেকে আগ থেকে বলা থাকলে এটা হয়ে যায়, কে আসবে বা এখন 60 জন তখন হয়তো 100 জন হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এই করার জন্য এখন থেকে যে প্রোগ্রামগুলো সামনে হবে যেন 6 মাস থেকে আলোচনা করা হয় এবং ফোনে যেভাবে কন্ট্যাক্ট করা হয়। আর একটা হচ্ছে যে ভবিষ্যতে কখনো যদি কিছু হয়, আল্লাহ আমার জানি না আমার কি অবস্থা রাখে সব কিছু, যখন ওটা আগে আমি অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। এই দোয়া রাখি বা এই কথা বলে আমি এখানে আমার এই বক্তব্যটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। 2-4টা কথা আসলে বলতেই হয়। সেদিন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক সমিতি অফিসে চা খাচ্ছিলাম বসে, মিলন কল করলো, সে 11টার সময় সম্ভবত একদিন। তো শুনে খুব এক্সাইটেড হলাম, তবে আমি একদম বাকশক্তি হারিয়ে ফেলিনি। বাকশক্তি ছিল, এখনো আছে। হ্যাঁ এখন তো এবং এটা আসলে এটা এক্সাইটিং যে একটা অনুষ্ঠান করা এবং আমরা হাই স্কুলের বন্ধুরা সবাই মিলিত হওয়া। আমি আসলে মনে অনেকদিন ভেবেছি যে স্কুলের বন্ধুদেরকে চিন্তা করা যে কে কী করে, কোথায় আছে, কিংবা তাদের অনেককে আসলে 22 বছর পরে দেখছি। আজকে 2-4 জনের সাথে বসে আসলেই দেখা হতো যে আমাদের প্রাইমারি স্কুলের পরে 3টে স্টেজ, আমরা হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। আমি যেটা দেখলাম, হাই স্কুলের বন্ধুদেরকে আসলে ভোলা যায় না এবং হাই স্কুলের স্মৃতিগুলি অবচেতন মনেই সবসময় বাজে। কলেজে দেখেছি 2 বছর আমরা, তাই না? কলেজের এই 2 বছরটা এত দ্রুত চলে যায়, ফ্রেন্ডশিপটা গড়ে ওঠে না কারোর সাথে। বিশ্ববিদ্যালয়ে বন্ধু হয়, সে বন্ধুর ক্ষেত্রে আমি একজনকে বলেছিলাম সেখানে রাজনৈতিক কিছু প্রেক্ষাপট কাজ করে, ফ্রেন্ডশিপ হয়। ফান্ড থেকে আমাদের যারা ক্লাসমেট কখনো ক্রাইসিসে পড়বে, এখন বাংলাদেশে আমরা 20 ক্রিয়া এমনভাবে মজে গেছি যে আসলে হঠাৎ দেখা যাবে সুস্থ লোক অসুস্থ হয়ে যাচ্ছে এবং এমন রোগ আক্রান্ত হচ্ছে যে যতই স্বাবলম্বী হও না কেন তোমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। যেমন আমি একটু বলে নিই যে আমি 2013 সালের জানুয়ারিতে দেশে ফিরি সুইডেন থেকে। আসার পরে আমার অসুস্থ হয়ে পড়ে, ক্যান্সার করেছি এবং এরপর গত অক্টোবরে আমি দেখেছি যে আসলে ক্যান্সারের মতো একটা রোগ যদি আক্রান্ত হয়, তুমি যত লাখ টাকাই আয় করো না কেন, তোমার পক্ষে মানে গার্ডিয়ানকে বা তোমার ফ্যামিলি মেম্বারকে কোনোভাবে সাপোর্ট দিতে পারবে না। প্রতি মুহূর্তে তোমার কাছে মনে হবে যে না আরো টাকার দরকার, আমি সহায়তা করতে পারি, এটা একটা দিক হতে পারে। হাই স্কুলের প্রতি যেহেতু আমাদের একটা আন্তরিকতা আছে, হাই স্কুলের কোনো শিক্ষক কিংবা কর্মচারী, দারোয়ান, যে তোমার এই
এদেরকে আমরা কখনো সাহায্য করতে পারি, স্কুলের উন্নয়নে আমরা কখনো কখনো কন্ট্রিবিউট করতে পারি। ধরো কোনো একটা রুমকে আমরা আইটি সাপোর্টটা দিয়ে দিলাম, ধরো 5টা ল্যাপটপ বা কম্পিউটার দিলাম, ওদেরকে একটু টেকনোলজি সাপোর্ট দেওয়ার জন্য। এই সমস্ত বিষয়গুলো তোমাকে আসলে সাপোর্ট দিতে হবে। আমরা অ্যালামনাই যদি বলি, হাই স্কুল অ্যালামনাই হিসেবে এটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটা 2 নম্বর আসলে। এরপরে 2-4 বছর পরে, 1 বছর পর হয়তো সম্ভব হবে না, 2-4 বছর পর আমরা এরকম গেট টুগেদার করতে পারি। তবে অবশ্যই গেট টুগেদার করার সময় গরমের সময় না, সেটা হতে হবে শীতের পরে বা শীতের সময়, এরকম সময়। তাহলে আমরা সারাদিন ব্যাপী হয়তো ফ্যামিলি গেট টুগেদার করতে পারি, কিংবা সবাই আমরা ফ্রেন্ড আসতে পারি, এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি। এর বাইরে আসলে আমাদের কোনো কাজ নেই, সোশ্যাল অ্যাক্টিভিটিস। এখান থেকে লাভ লোকসানের কিছু ব্যাপার নাই, যে সবাই আসবে, আমরা আনন্দের সহিত এখানে একটা দিন কাটাবো, এটা হচ্ছে দিক আর কি। তো এই দিকগুলো সবাই মনে রাখলে আমার মনে হয় এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একটা ভালো একটা প্ল্যাটফর্ম হবে, এবং আমরা সবার মাঝে সাহায্য সহযোগিতা যেমন করতে পারবো, এবং সহযোগিতা করার মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আছে। আমি একজনকে সহযোগিতা করলাম, সে আমার সহযোগিতা নিয়ে লোকটা চলতে পারছে, এটার মধ্যে অনেক তৃপ্তি। এই তৃপ্তিটা আসলে অনুভব করার বিষয়, সেটা আমরা ওন করব। এটা হচ্ছে আমাদের আমি মনে করি আমাদের ভিশন ফর দিস কমিউনিটি। এরপরে হাই স্কুলের স্মৃতি থেকে 2-4টা কথা বলি, আসলে না বললেই নয়। অনেকগুলো নারকেল চুরি খাওয়াটা একটা বড় ফ্যাক্টর ছিল, এবং মার গেছে আমার আনন্দভাবে স্যারের হাতে। আর 2জন শিক্ষকের নাম বলতে হবে, যাদের দ্বারা মায়ের মোটামুটি সবাই গেছি আমরা। হুজুর স্যার একজন ছিল, ওনাকে আমরা একটা ওয়ার্ড নাম্বার রাখতাম, জানো মনে দাম্বা হুজুর বলা হতো আছে, আমি জানি না। একদিন বিশেষ করে নামাজের সময়, নামাজ না পড়লে উনি এসে দেদা আসতে মার শুরু করতেন, এবং উনি যদি মারতেন 1 লাইন থেকে শুরু করে সবাইকে পিটতে মোটামুটি উনার আল্লাহ মাফ করো, যদি উনি পাঞ্জাবি পায়জামা না থাকে লুঙ্গি খুলে যেতে অবস্থায় ব্যাপক আকারে মারা শুরু করতেন। আমরা পাগল হয়ে যাই, এই লোক এইভাবে মারে কেন, এবং প্রচন্ড ভাবে মারতেন। এই মারটা আসলে ভুলার মতো না। কোনো আমাদেরকে ব্যাপক মেরেছে, আমরা মার হজম করেছি, প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, মানুষ হচ্ছি। তো আরেকদিন একটা মার খেয়েছি অনেক চিলি একটা ম্যাটার নিয়ে, এটা আমি বলি বাট নট মাইন্ড ইট। তবে আর আমাদের আঙ্কেল এবং আন্টিকে বলে আপনার মাইন্ড করুন, আমরা কিছু কথা যদি বলে দেবেন। তো ক্লাস 7-এর সময় আব্দুর রব স্যার আমার একদিন এমন মারা মারল, ক্লাস 7 ওই যে আমাদের যে সায়েন্স এবং আর্টস বলতে আমরা কোন ক্লাস 7 না 8? আচ্ছা 7 আমাদের 2 সেকশন ছিল, তো ওই যে বেড়া ফাঁক ছিল যে, তো আমি তো কোণা দিয়ে বসতাম, আমি সর্বদিন আমরা প্রথম দিয়ে বসতাম এইদিকে, ওই পরের অফিসের পাশের রুমে সেকেন্ড ব্রাদারে বসে আছি আমি, দ্বিতীয়টাতে এদিকে তো মেয়েরা ফিরে বসে। তো এখন মেয়েরা ফিরে বসে আছে, এরা বসে আছে, আমি আসলে মেয়েদের দিকে তাকাইনি, আমি এমনি তাকাই আছি। এখন তাকায় থাকার পরে আদরব স্যার অনেক পড়াচ্ছেন, হঠাৎ করে মনে হলো আমি আসলে অন্যদিকে আমার দৃষ্টি, উনি আমার দিকে তাকালেন, তাকিয়ে ওদিকে দেখলেন একটু ফুঁকি দিয়ে, ঠিক আছে ওদিকে মেয়েরা আছে। উনি কোনো কথা স্যার আমাকে বলে বেঞ্চের উপর দাঁড়ান, আমি দাঁড়ালাম, এই যে শুরু মায় লজ্জায় অবস্থা করে একটা মেয়েলি ব্যাপার নিয়ে মার খাচ্ছি, এটা আসলে পড়ালেখার ব্যাপারে তো মার খাওয়ার সুযোগ নাই, এবং এটা আমি খুবই লজ্জিত করছিলাম যে আদরুব স্যার কিন্তু মেয়ে আছে না, আদরুব স্যার মেয়ে আছে আমি জানি, আমি তো আদরুব স্যারকে তো আসলে তো ওদিনের পর আসলে আমি খুবই লজ্জা পেয়েছিলাম যে আসলে এরকম একটা ব্যাপার নিয়ে মার খেলাম, মার খাওয়া তো কাম্য ছিল না এই ব্যাপারটা নিয়ে। এনিওয়েজ, তো এই ধরনের স্মৃতিগুলোই আসলে থাকে। আর আসলে সবচেয়ে মজার ব্যাপার ছিল আমরা স্কুলের পরে যখন সবাই আড্ডা দিতাম বিভিন্ন জিনিস, যেমন কেউ আমাদের বন্ধুরা হোস্টেলে ছিল, তখন হোস্টেলে এসে তার কি পড়ালেখা করবে, তখন বিসিআর নিয়ে টানাটানি, বিসিআর দেখে এরকম। তো সব মিলিয়ে আসলে স্কুলের যে স্মৃতিগুলা, ওই যে এখানে আসলে অনেক কথা মনে চলে যায় আসলে, এই যে নির্বাক হয়ে যাওয়ার নির্বাক হচ্ছে একটা ওই যে বলি ওই ছোট গল্পের মতো, যে অনেক কথা বলার ইচ্ছা যাদের থাকে বলতে বলতে অনেক সময় ভুলে যেত। তো প্রেমিককে বলে যে আসলে তুমি তো অনেক দিন ধরে প্রেম করো, অনেক নতুন কথা বলো, পুরাতন কথা কত বলো, একই কথা, তোমাকে ভালোবাসে, তুমি সুন্দর, এটা শুনতে চাই না। তুমি বলে যে নতুন শব্দ বলো যে তোমাকে যতই দেখি ততই আমার অনীহা বেড়ে যায়। সে মনে করছে যে এটা একটা নতুন শব্দ, অনীহা শব্দটা অসাম একটা শব্দ। এখন মেয়ে বলছে সত্যি বলছে, বলে হ্যাঁ তোমাকে যতই দেখি ততই আমার অনীহা বেড়ে যায়। এটা বলার পরে যা হওয়া তা তো বুঝো, মেয়েরা ভালো নেই, এরপরে কি হয়। তো আমাদের এখানে অনেকে আসে অনেক আবেগ নিয়ে এসেছে, আমি দেখেছি যে আসলে এখানে আসলে যে বললো যে নির্বাক হয়ে যায়, বাক্স দিয়ে হারিয়ে ফেলে, আসলে বাক্স দিয়ে হারিয়ে ফেলে না, এখানে আসলে অনেক কথা বলা যায়, এটাই স্বাভাবিক। কারণ ডাইসের এই সমস্যা হচ্ছে এরকম যে কাঁপে আর কি, এই কাঁপে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, জীবনের প্রথম শিক্ষকতা কোচিং ক্লাস ছিল একটা মেয়েদের ক্লাসে,
এবং এটা ছিল 50 গার্লস, বুঝতে পারছো, 50 জন মেয়ে। এবং আমি যখন পরিচালক দরজাটা বন্ধ করে সত্যি আমি আর কথা বলতে পারি না। আমি অবিবাহিত, এখন তোমরা আমরা আসলে হাই স্কুল লাইফে মেয়েদের সাথে খুব বেশি কথা বলতাম না। যদি কথা বলতাম তাহলে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারতাম, যেহেতু কথা আমাদের লজ্জা কাজ করতে আর কি আসলে। এবং যখন দরজাটা বন্ধ করে আমি আসলে অনেকক্ষণ কথা বলতে পারি, 5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমার পা কাঁপে এরকম। এবং আমি ধরে নিয়েছি ওইটাই হচ্ছে আমার, ইট ওয়াজ দ্য লেসন ফর মি টু কন্টিনিউ অ্যাজ এ টিচিং প্রফেশন। তারপর থেকে যে আমি মোটামুটি চলে মুখ এখন ধরলে, এখন শিক্ষকতা 13 বছর আছি, তো ভালোই মোটামুটি সবার দোয়ায়। সকলকে আসলে খুব মনে পড়ে, খুব মনে পড়ে। হ্যাঁ, এবং স্কুলের প্রত্যেকটা বিভিন্ন ইভেন্ট আসলে অনেক সময় এত বেশি মনে পড়ে, বিশেষ করে গোসল করতে গেলে বেশি মনে পড়ে, বুঝি না এটাই বাথরুমে গেলে কোনো বন্ধুদের কথা বলি, এটা বাথরুম সিঙ্গিং এর যে কনসেপ্ট, এটার সাথে কোনো না কোনো একটা কেমিস্ট্রি আছে এখানে হয়তো। তো এই হচ্ছে কথা। আর পরিচয় আসলে বললাম আর একটু ডিটেলস বলে, আমি অর্থনীতি বিভাগে আছি, এখান থেকে অনার্স মাস্টার্স করছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। দেন আমি সুইডেনে গিয়ে এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে মাস্টার্স করেছি। এখন বাংলাদেশের বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করি পরিবেশ নিয়ে। তুমি ধরো হাতে গোনা 30 জন লোককে যদি ইন্ডাস্ট্রিজের সাথে আমি গত 2 বছর ধরে লোকাল কনসালটেন্ট হিসেবে কাজ করি। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, এখানে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এনভায়রনমেন্টে। তারপরে সুন্দরবন নিয়ে একটা অনেক বড় প্রজেক্ট করতেছি ইউএসএআইডির। তারপরে তোমার আইএমও ওয়ার্ল্ড মেরিটাইম অর্গানাইজেশনের প্রজেক্ট করি, সেটা হচ্ছে এবং জাতিকে খেদমত করার কিছু ক্যাপাবিলিটি হচ্ছে বা হয়ে গেছে এরকম আর কি। তো সব মিলিয়ে দোয়া করবে আসলে। আর পিএইচডিটা করতে পারি না, আজ আব্বা অসুস্থ হয়ে গেলে বললাম, আমি চলে যাওয়ার কথা ছিল, আজ যেতে পারি না। আব্বাকে ট্রিটমেন্ট করলাম, পরে আব্বা মারা গেল। তো আগামী বছর হয়তো ইনশাল্লাহ আমি চলে যাবো, আশা করতেছি পিএইচডি করার জন্য। তো সবাই দোয়া করবে আমার জন্য। আমি আসলে খুবই এক্সাইটেড এবং আসলে খুবই অনুপ্রাণিত বোধ করছি যে এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং চাই যে আমাদের বন্ধুদের সাথে আবার যে কথা আগে বললাম যে স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটি লাইফের মধ্যে বন্ধুত্ব আসলে হাই স্কুলের বন্ধুত্বকেই বন্ধুত্ব মনে হয়, খুব বেশি ফিল করি এবং অন্যদেরকে আসলে ওভাবে মনে রাখা যায় না। তো শুভকামনা রইল সবার জন্য, অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হাজারি, শামীম হাজারি উপস্থিত বক্তব্যের জন্য প্রথমত বসুরহাট সরকারি এসএসসি উচ্চ বিদ্যালয় 94 বেস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধু বান্ধবী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। আসলে আমাদের সময়ও কমে এসেছে দীর্ঘ আলোচনার কারণে, এখন লাঞ্চের সময়, আমরা সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো। প্রথমেই আসলে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এই উদ্যোগটা নিয়েছে, বিশেষ করে আমাদের ফিরোজ আলম মিলন, শিফা, নুনবী, আমাদের ফারুক সবসময় আমাদের ইয়েতে চ্যাটে থেকে সবাইকে উদ্বুদ্ধ করেছে, মেসেজ করেছে। আসলে কারো নাম এইভাবে বলে ছোট করা যাবে না, সবাই সবার অবস্থান থেকে উৎসাহিত করার কারণে আমরা আজকের অনুষ্ঠানটা সফল এবং সার্থক করতে পেরেছি। এই জন্য আমি সবাইকে আমাদের বসুরহাট হাই স্কুলের 94 বেস থেকে সর্বাত্মকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 2-1টি কথা আমি এখানে বলবো, যদিও সময় কম, কিছু মনে করবেন না। হয়তো সবাইকে এই পরিসরে এমনভাবে আমরা আবার কবে একত্রিত করতে পারি বলা যাচ্ছে না, এই জন্য আমরা আমাদের পরিকল্পনা থেকে 2-1টা কথা বলতে চাই। এখানে আমাদের আজকের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমরা গত মাসে 26 জন একসাথ হয়ে আমরা এখানে একটা কমিটি গঠন করেছিলাম। সেখানে আমাদের ফিরোজ আলম মিলনকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক সহ, এবং আমাদের রাসেল, সালাউদ্দিন, মিন্টু মামা, শিবা, সফর, ফারুক, আজাদ সহ অনেককে সদস্য করে আমরা মোট 10-11 জনের একটা কমিটি গঠন করে আজকের এই অনুষ্ঠানটা এই পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাদের নুনবী বলেছে, মুসলিউদ্দিন বলেছে, আমাদের আরেকটা কে জানি ফারুক, মাসুম, এরাও বলেছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব হয়তো কষ্টে আছে, বেকার অবস্থায় আছে এখনো, হয়তো তাদের জন্য আমরা একটা সহযোগিতার হাত বাড়াবো। আমাদের প্রফেসর নুনবী একটা কথা বলেছে, বসুরহাট হাই স্কুলে কোনো কিছু ইয়ে করার জন্য, সেদিকেও আমরা চেষ্টা করব, নজর দিব। সবাইকে তো আমরা একসাথে একত্রিত করে সব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না,
আমি আপনাদের কাছ থেকে এখানে একটা অনুমতি চাচ্ছি, আমরা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছি এবং যারা এখানে স্থানীয়ভাবে বাজারে আছি, অনেকে ঢাকা চিটাং আছে, দেশের বাইরে আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, সময় দিতে পারে না, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি যে কোনো সিদ্ধান্ত নিই, আপনারা সবাই আমাদের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করবেন কিনা? সবাই একমত পোষণ করবেন? আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত এবং পরামর্শ থাকে, আমাদের মেসেঞ্জার সবসময় খোলা থাকবে, আমার না থাকলে আরো বন্ধু থাকে, সবাই সবার সাথে প্রযুক্তি আছে, আপনারা ব্যবহার করবেন, সবাই সবার মতামত দিবেন, আমরা সর্বোচ্চভাবে যে মতামতটা গ্যারান্টেড হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর হাই স্কুলের স্মৃতি চারণ অনেকে করেছে, আসলে আমার তেমন বেশি স্মৃতি নাই, আমি ছাত্র হিসেবে বেশি ভালো ছিলাম না, সবসময় মায়ের খেতাম, এই স্মৃতিটা আমার বেশি ছিল, আমি বেশি মায়ের খেতাম, স্কুল পড়াতাম বেশি, এজন্য মায়েরও খেতাম বেশি, সিনেমা চাইতাম বেশি, ক্যারাম বোর্ড খেলতাম বেশি। তো শেষ পর্যন্ত কোন রকম ঠেলে ঠুলে মুজিব কলেজ থেকে ডিগ্রিটা কমপ্লিট করেছি, এখন বসুরহাটে ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যক্তিগত জীবনে 2 ছেলের পিতা। আর সবাইকে অভিনন্দন, বিশেষ করে তাহমিনা এবং আঙ্কেল আন্টিকে অভিনন্দন, মোসলুদ্দিনকে অভিনন্দন, নবীকে অভিনন্দন, যারা বাইরে থেকে এসেছে, নাসরিন এসেছে, মেয়েরা এসেছে, আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো যারা বাইরে থেকে এসেছে, বিশেষ করে ঢাকা চিটাং থেকে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সফল করেছে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বন্ধু এবং কামাল ভাই আমাদের সাথে একাত্মতা জানানোর জন্য আসছে, আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই। এরপরে আমি বক্তব্য দেওয়ার জন্য, আসলে বক্তব্য বলবো না, নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো আমাদের বন্ধু লুৎফর রহমান মিন্টুকে কিছু বলার জন্য। উপস্থিত বন্ধুগণ, বিশেষ করে যাদের আন্তরিকতায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের বন্ধু সহযোদ্ধা মিলন, সালাউদ্দিন, রাজু, আজাদ সহ যাদের আন্তরিকতা আমরা এখানে একত্রিত হয়েছি, আমি সর্বপ্রথম তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি সকল বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এবং এখানে উপস্থিত আছেন আমার একজন শ্রদ্ধেয় আঙ্কেল, ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বন্ধুদের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে ইতিমধ্যে অনেকে অনেক সুন্দর স্মৃতিচারণ বক্তব্য দিয়েছেন, সময়ও খুব সংকীর্ণ, দ্বিপহর হয়ে গেছে, ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এখন সবার পেটে খিদা, যতই রসালো কথা বলি কারো হাসি ফুটবে না, তাই আমি সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করব। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের অনেক স্মৃতি, আজকে এখানে কিছু স্মৃতি আমরা অনেকের মুখ থেকে শুনেছি, বিশেষ করে আমাদের অনেক শিক্ষকের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। সেই সুইসা হুজুর, আমরা জানেননি ওনাকে সঙ্গে আমরা ছিলেন, সুইসা হুজুরের গল্প, মুন্নিয়াসা, হকসার, তারপরে ওই যে খারাপ কথা আর কি, ওই দাম্বা হুজুর, তারপরে ওনাদের কথা মনে পড়লে অনেক স্মৃতি আছে, অনেক কথা বলার আছে, বলবো না এত কথা, শুধু একটি কথা বলবো, সুইসা হুজুরের কথা একখান কথা কই আমনে করে। একদিন হুজুরে টুপিল্লাই ফিরা দিচ্ছে সবাই, বুঝছেননি, গড়ে ফিরা অমানের টুপি কারো নাই, আমাদের মাঝে একজন টুপি মাথার দিয়ে বসে রয়েছে। এখন হুজুর ফিরতে আসি হে জায়গায় গেছে, তাই দেখলো যে কি এই বেটা বসে রয়েছে, এই বেটার দিছে চোরালো ফিরা, ফিরে বেটা তুই টুপিও নাই আবার বেয়াদবিও করতে বসে রয়েছে কেন? সেই বেটাটা কে জানেন? সেই বেটাটা হলো আমাদের মিলন, ওই যে বসে রয়েছে, তার মাথা একটা কালো টুপি ছিল, এখন কালো টুপি তো দেখা যায় না, হুজুরে দিছে তারা আরো চোরে ফিরা, হুজুর আপনারা ফিরিয়েন না, টুপি আর কাছে আছে, এবার হাতে টুপিরে মাথা তুললো, সামনে ঘুরে হুজুরি টুপি এখন হুজুর খামতে হয়েছে, বুঝলি অবস্থা। যাই হোক, ভালো লাগছে, এরকম অনেক স্মৃতি জড়িত। তো সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইল, আমরা আজকের মতো যদি আগামী দিনও যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই ভ্রাতৃত্ব সম্পর্কটা আমরা ধরে রাখতে পারি, এবং যারা আজকের এই আয়োজক তাদের মাধ্যমে আমরা যেন আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ বন্ধু লুৎফর রহমান মিন্টু। টুপি নিয়ে আরেকটা স্মৃতি আছে, সেটা হলো টুপি যখন ফিরতেছে সারে, ফিরার লগে একটা খালি হাসে, এখন একটা খালি জোর করে হইতে, এখন সার তো বুঝে না আসে, ফলে তো সার ওরা তো ফিরে যখন সার একটু ক্লান্ত হয়ে গেছে
আরেকজন বলতে স্যার এত থাই আসে এখন স্যার আরো করে ভিড়ে এত ভিড়ে ভিড়ে তা আসে কেন ও স্যার এত থাই আচ্ছা আমাদের এবারে আমাদের মাঝে কিছু স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের বন্ধু ঢাকা প্রবাসী, ঢাকায় থাকেন মিরাজ হাসান। যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তো অভিনন্দন 94 ব্যাচকে অভিনন্দন। আমার কাছে খুবই হতবাক লাগলো, সবাই কিন্তু আমাদের যারা উদ্যোক্তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু আমাদেরকে যারা একত্রিত করেছে শুধু উদ্যোক্তারা একত্রিত করেনি, সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমটাকেও কিন্তু ধন্যবাদ দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আজকে আমরা যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি এবং যে কাউকে আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি, মুহূর্তের মধ্যে লাইভ দেখতেছি। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যারা সৃষ্টি করেছে তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত। তো অনেকেই অনেক কথাবার্তা বলে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি এই জন্য বেশিক্ষণ কথা বলবো না। আমি আমার স্কুল জীবনের একটা স্মৃতি বলবো। এই যে সবাই স্যারদেরকে নিয়ে অনেক ধরনের স্মৃতিচারণ করছে এবং স্যারদেরকে এক একজনে আমরা এক একটা নাম দিয়ে খ্যাতি দিয়ে রাখতাম, ওই খ্যাতি দিয়ে স্যারকে আমরা চিনতে পারতাম স্পেশালি যে এই স্যারের এই কোয়ালিটি। তো হক স্যারের একটা ইয়ে ছিল, যা বেটা পিটিয়ে দেবো বলে 4 আঙ্গুল দিয়ে একটা চট মেরে দিত। আর হক স্যারের হাতে মায়ের খায়নি এরকম স্টুডেন্ট মনে হয় খুবই কম আছে। তার মধ্যে আমার সবচেয়ে বড় স্মৃতি হক স্যারের মায়ের, এবং ডাবল ব্যাথের মায়ের, নট সিঙ্গেল ব্যাথ। আমি কখনো বিউটি সিনেমা হলে সিনেমা দেখিনি। হঠাৎ করে আমাদের যে এক বন্ধু ছিল চন্দন ভূমিক, অনেকে হয়তো ভুলে গিয়েছে, হ্যাঁ চন্দন ভূমিক আমার সাথে একদিন পাশাপাশি বসে বলতেছে যে দোস্ত চল, আমরা টিফিনের পর আর আসবো না, আমরা নামাজ পড়ে ওয়ালের নিচ দিয়ে চলে যাব। কি করবো, তোরা আমি সিনেমা দেখাবো। তো সিনেমা চলতেছে লৌহ মানব, ওর নায়ক ছিল রুবেল আর নায়িকা ছিল কবিতা। তা আমি তো কখনো সিনেমা হলে সিনেমা দেখিনি, আমি দোস্ত চলো। তো গেলাম, আমরা নামাজ পড়ে আসতে উপর বইগুলো একজন ওর ওয়ালের নিচ দিয়ে পার হয়ে আমার বইগুলো নিয়ে গেছে, তার বইগুলো নিয়ে গেছে। এরপর আমি ঢুকে পার হয়ে গিয়ে আমরা সিনেমা দেখলাম। সিনেমা দেখার পরের দিন আমরা চিন্তা করতেছি হক স্যার তো অনেক সময় যদি টিফিনের পরে ক্লাসে আসে নাম ডাকে, কারা কারা চলে গেছে এটা আইডেন্টিফাই। এখন স্যার আসছে, কানাইবাবু স্যারের ইয়ে দেখতেছে আমরা দুজন প্রেজেন্ট নেই, দুজনকে উঠানোর পরে দুটা ব্যাথ আনলো, একটা ব্যাথ নিয়ে উনি ক্লাসে ঢুকছে, আরেকটা ব্যাথ আনালো, এনে আমাদের দুজনকে মাথাকে টেবিলের উপরে চেপে ধরে পিঠের উপরে ইচ্ছা মতো যা পারছে উনি। আমার পিঠ তো পুরো লাল হয়ে টকটকা হয়ে গেছে, আর হাত দিতে পারি, হাঁটতে পারি না। ইভেন বাসায় গিয়ে আমি অনেকদিন শার্ট গায়ে দিয়ে থাকতাম, কারণ পিছনে কেউ খুলে ফেললে দেখে ফেলবে কার হাতে মার খেয়েছি। এই হক স্যারের আমার এই স্মৃতিটা মনে আছে। তারপরে আমরা আসলে স্যারদেরকে যে নাম দিই, স্যারদেরকে নাম না দিয়ে আমরা পারি না। আগের যুগে স্যারদের একটা কনসেপ্ট ছিল যে যত বেশি পিটানো যাবে তত বেশি আমি আলোচিত শিক্ষক হব। তো মানে যেটা বলে যে কি টিচার জানি বলে, আচ্ছা ওনারা কিন্তু ওই কনসেপ্ট নিয়ে কিন্তু স্কুলে শিক্ষকতা করতে আসতেন, যে যত মারতে পারবো স্টুডেন্টদের মাঝে, গার্জিয়ানদের মাঝে তত বেশি আলোচিত হবো। আর গার্জিয়ানরা মনে করতো কি যে আমার ছেলেকে না মারলে মানুষ হবে না। কিন্তু আজকে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আজকে বাচ্চাদেরকে যত বেশি আদর করে সোহাগ করে বড় করা যাচ্ছে, তারা তত বেশি মানসিক বিকাশিত হচ্ছে। আর অনেক সময় কিন্তু অতিমাত্রা মাইরে শিশুরা কিন্তু বিকশিত হয় না, শিশুরা নষ্ট হয়ে যায়। তো আমরা স্কুল জীবনের যে বন্ধুরা যে একত্রিত হয়েছি, আমরা কলেজ জীবনের বন্ধু বান্ধব ছিলাম, প্রাইমারি বন্ধু বান্ধব ছিলাম, বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব ছিলাম, কিন্তু প্রাইমারি স্কুলে আমরা এত শিশু ছিলাম কেউ কাউকে মনে রাখার মতো আমাদের ওই স্টেজে আমরা যেতে পারিনি। আর স্কুল জীবনটা ছিল আমাদের কিশোর জীবন। কিশোর জীবনটা হচ্ছে একটা মানুষের প্রকৃত জীবন। সে ওই সময় যেটা রিফিল করবে, রিয়ালাইজ করবে, সেটা সারা জীবন তার মেমোরিতে কাজ করবে। কলেজ জীবন থেকে আমরা প্রফেশনাল হয়ে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো আরো প্রফেশনাল। বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের সাথে অনেক ফ্রেন্ডশিপ, বাট সেটা হচ্ছে প্রফেশনালিজমের জন্য, একে অন্যের উপকারে আসবো এই জন্য। কিন্তু স্কুল জীবনের বন্ধুদের সাথে কিন্তু আমাদের কোনো উপকারের স্বার্থে আমরা একত্রিত হই না, বা উপকারের স্বার্থে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি না। এটা হচ্ছে আমাদের যে
ওই সময়ের যে কিশোর জীবনের স্মৃতি, আবেগ অনুভূতি, এই আবেগ অনুভূতির তারাই কিন্তু আমরা একত্রিত হই। তো যে সুন্দর উদ্যোগে আজকে আমরা একত্রিত হয়েছি, আমাদের এই 94 ব্যাচ যাতে বসুরহাট হাই স্কুলে একটা আইডল এবং মডেল হয়ে যায়। এবং আমাদের ব্যাচ কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, আমার জানা মতে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। 7 জন মনে হয় তখন স্টার পেয়েছিল এবং কবি শামসুর রহমান আসছিলেন আমাদেরকে পুরস্কৃত করার জন্য। আমাদেরকে কবি শামসুর রহমান বই দিয়ে পুরস্কৃত করেছে যারা স্টার মার্কস পেয়েছি আমরা। তো যাক, আজকে কর্মজীবনে যার যার নিয়তির গুণে, যার যার ভাগ্যের গুণে আমরা এক একজন এক এক জায়গায় পৌঁছে গিয়েছি, কিন্তু কেউ কাউকে আমরা মানে ঘৃণা করা যাবে না, কেউ কাউকে আমরা পিছনে রাখা যাবে না। সবাই আমরা আগে স্কুলে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসতাম একই বেঞ্চিতে 4 জনের জায়গায় 5 জন, এখনো আমরা সেভাবে পথ চলবো, এটাই আমার আশা। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আজকে যে অনেক পরামর্শ দিয়েছে এই প্রোগ্রামকে কিভাবে, আমাদের 94 ব্যাচকে কিভাবে আরো সুন্দর করা যায়, আমরা এটাকে কিভাবে বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারি, সেটার জন্য আমরা পরবর্তীতে যারা উদ্যোক্তা ওদেরকে নিয়ে আরো বসবো, পার্সোনালি বসে আমরা এগুলো নিয়ে বিভিন্ন গ্রাফ, বিভিন্ন মেকানিজম করব এবং আসলে ভিউটা কি, ভিউগুলো আমরা যাচাই বাছাই করে একটা জায়গায় একত্রিত করব। এবং যারা বাইরে থাকে, সরাসরি ফিজিক্যালি আসতে পারবে না, তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিব, ফোনের মাধ্যমে জানিয়ে দিব এবং তাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব। আশা করি এই যে চ্যারিটি অথবা আমরা যে সামাজিক কিছু করতে চাচ্ছি, আশা করি আমরা সফল হব। কারণ আমার জানা মতে এই পর্যন্ত আমাদের স্কুল জীবনের কোনো ব্যাচ এভাবে একত্রিত হয়নি। তো অনেক বেশি আমরা এগিয়ে যাব, অনেক বেশি মেধার পরিচয় দিব এবং আমাদের মাঝে বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশায় আমরা আছি। যেমন সরকারি কর্মকর্তা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আমরা ভালো ভালো ব্যবসায়ী আছি এবং অনেক ব্যবসায়ী আজকে পরিচয় হলো এবং অনেক স্কুলে কলেজে শিক্ষকতা করছি। যার যার পেশা থেকে আমরা যদি প্রত্যেকে এই সংগঠনকে সহযোগিতা করি, আশা করি এই সংগঠন অনেক চূড়ায় চলে যাবে, অনেক চূড়ায় চলে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। পরবর্তীতে আমরা আরো একে অন্যের সাথে অনেক শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি সালাউদ্দিন প্রথমে একদিন আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বললো যে তুমি তাহমিনা, তারপরে ওর পরিচয় দিল, বাট আমি ঠিক মানে লোকেট করতে পারছিলাম না যে কোন সালাউদ্দিন। পরে সে আমাকে একটা ছবি পাঠালো, বললো যে আমার ছবি দেখে চিনতে পারছো কিনা। এখন হয়েছে কি, আমরা সবাই মানে একটু মোটাসোটা হয়ে গেছি, তো বয়স টয়স হয়ে গেছে, একটু চিনছি, বাট পুরা মানে মনে করতে পারতেছিলাম না। এরপরে হচ্ছে শিফার সাথে একদিন যোগাযোগ হলো, পর থেকেই ওরা যখন বললো যে এরকম একটা প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করবে, তখন আমি সাথে সাথেই বললাম যে অবশ্যই আমি চেষ্টা করব, যদি মানে আমরা যদি সময় আমি সুযোগ দেয়। আমি আমার বাচ্চারাও কখনো নোয়াখালী আসেনি, হ্যাঁ, তো ওদেরকে আমি সবসময় কোম্পানিগঞ্জের কথা বলি, কারণ আমি এখানেই আমি ব্রট আপ হয়েছি বা আমার লাইফের অনেক বেসিক সময়টা আমি এখানে কাটিয়েছি। তো ওরা হচ্ছে, কালকে আমি ইভেন ওদেরকে ভাষাও শিখিয়েছি যে তোর নাম কিয়া, মানে হোয়াটস ইউর নেম। ওরা খুব মজা পাচ্ছে যে নোয়াখালী যাবে, ওরা সারা জীবন নোয়াখালীর নাম শুনেছে। আর কোম্পানিগঞ্জ তো এটা মানে আমি কি বলবো, আমার মানে আমি এখান থেকে স্বপ্ন দেখা শিখেছি, সত্যি কথা যেটা। এবং লাইফে চলার ক্ষেত্রে অনেক কিছু আমি এখানের অনেক স্মৃতি আমার মনে পড়ে এবং অনেক বেসমেন্টগুলো আমি এখান থেকে পেয়েছি। আর আমরা তো 2 ভাই বোন একসাথে পড়াশোনা করতাম, তো আমাদের অনেক মানে কথা হলেও মানে কালকেও ভাইয়া যেমন আমার বাসায় এসেছিল 2টো বাচ্চা নিয়ে, ওই কিছু হলে আমরা মানে আগে ছোটবেলায় ওই কথাগুলো বলি, আবার ওই যে মজার কথাগুলো আমরা আবার বাসায় গেলে শেয়ার করতাম। আমরা আব্বা আম্মা, আমরা সবাই ফ্রেন্ড, মানে আব্বা আম্মা সবার সাথে খেতে বসে আমরা কথা বলতাম, বা আমাদের অনেক বন্ধু বান্ধবকে কিন্তু আমার আব্বা আম্মাও চিনে, হ্যাঁ, এরকম টাইপের। তো যাই হোক, আমি মানে আসলে এখানে আসতে পেরে আমি মানে খুবই এক্সাইটেড এবং আমার খুব ভালো লাগতেছে যে অনেকদিন পরে আমার সব বন্ধু বান্ধবকে এভাবে দেখতে পাবো। আর অনেককে আমি চিনে ফেলছি, মজা লাগতেছে এটা, যে অধিকাংশ মনে করছি যে মনে থাকবে না, কিন্তু তারপরে হচ্ছে অনেকে, হ্যাঁ, আমি মানে দেখে খুব ভালো লাগতেছে। এবং আসলে এটা কিন্তু একটা রিফ্রেশমেন্ট এবং এগুলো মানুষের মানে থাকা উচিত কিছুদিন পর, বা হচ্ছে যে অনেকদিন পর একটু নিজের রুটের সাথে, নিজের বেজের সাথে অ্যাটাচমেন্ট, এটা মানুষের দরকার আছে। আর আমাদের আসলে শ্রদ্ধেয় স্যার যারা আছেন, অনেকেই হয়তো বয়স টয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছেন, হ্যাঁ, মিলন বাবু স্যারের কথা খুব মনে পড়ে। স্যার আমাদেরকে মানে ইংলিশের গ্রামারের বেসিক জিনিসগুলো শিখিয়েছিলেন। তারপরে হক স্যার আছেন, ওই যে সবারই কমন যে ডায়লগ, যা বেটা ব্যাক কেন তুই কি করিস, এই করিস, মানে এই ধরনের কথা বলতো।
তারপরে ওই যে হুজুর স্যারের কথা মনে পড়ে একবার, ওই যে রহিমুল্লাহ একবার কি জানি হুজুর বলতেছে যে হ্যাঁ পড়া বল, রহিমুল্লাহ তখন বলতেছিল যে কি মেলা যাই একটা গান তখন বাইরে সে বলতেছিল যে মেলা যাই রে হুজুরের বাড়ি যাই রে বলছে, এবং হুজুর তো মনে করছে যে মুখ রাখতেছে তারপর তো পড়া হয়েছে, গানে শুনতো না। হ্যাঁ, তো এইটা আমরা খুব মজা করতাম আর কি। হ্যাঁ, এরকম আশুতোষ বাবু, হ্যাঁ স্যার অনেক অঙ্ক করাতেন, ওই যে আর্ট যা মুখস্থ বলতো, আবার মাঝে মাঝে ব্ল্যাকবোর্ডে নিয়ে অঙ্ক করাতো। হ্যাঁ, ভালো লাগতো কি সব জিনিসগুলো। এখন অনেকদিন পর আসলে সবাইকে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর ঢাকায় সবাই আমার অফিসে আসবেন, আমার অফিস সেগুনবাগিচাতে, আমার নাম্বার তো আছে, যোগাযোগ করবেন, আমার বাসায় আসবেন। আমার বাসা হচ্ছে রাজারবাগে। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো মানুষ হয়। হ্যাঁ, সবাই আপনারা ভালো থাকেন, সবার দীর্ঘায়ু কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের যখন 2011 সালে যখন আমাদের স্কুলের শতবর্ষ উদযাপন করার কথা হয়েছিল, তখন আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের 94 ব্যাচের জন্য আমরা আলাদা কিছু করব। এটার জন্য অনেকবার মিটিং হয়েছিল সেন্ট্রালভাবে, কিন্তু আসলে কিছু হলো না। নিরাপত্তা ছিল ঢাকার সবাই, এখানেও আমরা অন্যদের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু প্রোগ্রামটা হয়নি। আমি তখন চেয়েছিলাম যে আমরা 94 ব্যাচের জন্য আমরা একটা প্রকাশনা করবো, সবার ছবি থাকবে, জীবনী থাকবে, যে যতটুকু পারি আর কি। এটা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, অনেক কিছু করাও আছে আমার কাছে, কিন্তু শেষ পর্যন্ত আর অনুষ্ঠানটা হয়নি, যার কারণে আমরা করতে পারিনি। ভবিষ্যতে আমরা হয়তো করবো, যেহেতু আজকে একসাথে হয়েছি, আমরা আমাদের সবার ছবি এবং জীবনে কোনো এক সময় মিলিত হওয়ার আগ পর্যন্ত আমাদের মনে থাকবে। আজকে আমরা বিশেষভাবে পেয়েছি আমাদের আঙ্কেলকে। আমরা আজকে আমাদের মাঝে ওনার যা কিছু বলার, আমাদের জন্য দোয়া করার, একটু দোয়া করবেন। আমরা জনাব, আমার এটা ছিল কর্মস্থল নোয়াখালী থেকে, আগে ছিলাম রামগঞ্জ উপজেলা। ওখান থেকে যাই হোক আমি ওখানে 4 বছর চাকরি করছি। কোনো এক কারণে টিউনের সাথে ঝগড়া করে আমাকে ট্রান্সফার করছে এখানে। যাই হোক, তো এটা আমার ভাগ্য। আর যেটাই বলি না কেন, এখানে আসার পরে, এখানে জয়েন করার পরে ওখানে টিউনের সাহেব অনেক চেষ্টা করছে আমাকে রাখার জন্য। আমি না, আমি আর থাকবো। তারপরে এখানে আসছি উপজেলা বীজ কর্মকর্তা হিসেবে। প্রথম উপজেলা বীজ কর্মকর্তা হিসেবে জয়েন করার পরে উপজেলাতে বাসা অ্যালটমেন্ট ছিল আমাদের নামে। উপজেলা চেয়ারম্যান বদলুল সাহেবকে চিঠি দিলাম যে আমার বাসা দেন। এরপরে বলে যে টিউনো সাহেব দান, টিউনো সাহেব লেগে দিয়েছে, বাসাও অ্যালটমেন্ট দিয়েছে। কিন্তু ওই বাসাতে বদলুল সাহেবের ভাগিনা বল ওইটা বয়ে রয়েছে, ওইটাতে ছাড়ে না, ছাড়ে তো নাই। আর এরপরে বাসা পাইলাম না। এরপরে ইয়ের সামনে কি জানি জজকোটের উপজেলা, তখন তো বিচার বিভাগের সামনে কোর্ট বিল্ডিং এর সামনে বাবুল মেয়ের বাসা মঞ্জিল, এখানে ভাড়া দিল। যাই হোক, এখান থেকে আমি আমার ছেলে মেয়েরা এখানে এই কোম্পানিগুলোর আলো বাতাস পানি এগুলোর কথা সবসময় মনে পড়ে। আমার ছেলে মেয়েদের নিয়ে যখনই খাইতে বসি এই কোম্পানিগুলোর স্মৃতির কথা বলতে পারি না। কারণ আমি শিক্ষকদেরকে অনেক জ্বালাতন করছি, আপনারা জানেন না। আমার ছেলে মেয়েরা যখন ক্লাস 9-এ উঠছে, নাসিমুল হক সাহেবকে ভর্তি করে দিয়েছে গার্ড স্কুলে। আমি সব শিক্ষকদের বলছি, এই নাসিমুল হক সাহেব অন্তত এই বেসের পরীক্ষা হন ছাড়া আপনারা এখান থেকে ছাড়পত্র দিবেন না। অনেক শিক্ষক আমার কয়েকজন সমর্থন করছে, আরেকজন বলছেন যে এটা আপনার কি, এটা আপনার অফিস না, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। আমরা নো, আমার ছেলে মেয়েরা এখানে টেস্ট পরীক্ষা দিচ্ছে, ম্যাথমেটিক্সের কোনো শিক্ষক নাই। নাসিমুল হক স্যার ছিল এখানে টিচার। আমি নাসিমুল হক স্যার এবং হেডমাস্টারকে বলছি এদের পরীক্ষা হওয়ার পর ছাড়া যদি আপনারা টেস্ট করেন তো আমি কেস করবো। কারণ নাসিমুল হক ছাড়া আর ম্যাথমেটিক্স করেন না কোনো শিক্ষক ওখানে ছিল না। আপনারা জানেন নিশ্চয়ই, নাসিমুল হককে চিনেন? হ্যাঁ, ইয়ের পরে মেট্রিক পর পরীক্ষা হওয়া যাওয়ার পরে এরপর ওনাকে রিলিজ করছে। এরপর মাকসুদ আসি উনি জয়েন করছে। তো অনেক শিক্ষক আমাকে ভালো জানতো না, বৃষ্টি হলে ক্লাস ছুটি দিয়ে লাইতো। আমি পরের দিনে যাইতাম, কেন আজকে ছুটি দিলেন এত সকালে? যাই হোক, অনেক শিক্ষক ভালো জানতো যে এই একজন গার্ডিয়ান পেয়েছে, আর একজন কানাই বাবু বলছে ওনার মতো গার্ডিয়ান যদি সবাই যদি স্কুলে আইয়ে তাহলে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আমি একটু বেশি যোগাযোগ করি, যেমন কানাই বাবু, তারপরে যে মিন্টু মিয়া স্যার। মিন্টু মিয়া স্যার তো খুব ক্লোজ ছিল, ওনার বোন জামাইয়ের বাসা সাব রেজিস্ট্রার সাহেবের বাসা, ওখানে প্রায় আসতেন।
তো যাই হোক, আপনাদের এই কোম্পানিগুলোর থেকে আমার ছেলে মেয়েরা এখানে মানুষ হয়েছে। এখান থেকে আমি 97 সালে আমি বাসা নিয়ে নোয়াখালী গেছি। তো আজকের এই ব্যতিক্রম ধরিনি আমার কর্মজীবনের শেষ রিটায়ার্ডের পরে এই যে 94 বেসে আপনারা এখানে একসাথে হয়েছেন। আমার মেয়ে বললো যে আব্বা আপনি যাবেন, আমাদের তো পুরো গ্রাম, আমি যাবো কেন, বলো আপনার কর্মস্থল। আমি ঠিক আছে আমি যাবো। এই কর্মস্থল এবং আমার ছেলে মেয়ের গোড়াপত্তন এখানেই। আপনাদের জন্য আমার দোয়া রইল, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার 2টা নাতিন নিয়ে আইসি, তারপরে আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। আর যখনই সময় পাবেন জাহাঙ্গীরনগর যাবেন, আমরা মা বাবা দুজনে আমার মেজর ছেলের বাসায় আছি। আসসালামু আলাইকুম, দোয়া রইল সবার জন্য। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। মিলন সভাগো শেষ করে দিই, বাচ্চা কাচ্চাগুলো বুক লাগিয়ে গেছে। আমাদের আজকের এই স্মৃতি সাথে যেন ভবিষ্যতেও এরকমের আরো মিলিত হতে পারি এবং সবাই যেন একে অপরের উপকার আসতে পারি, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সুস্বাগতম এবং অভিনন্দন। আমি স্মরণ করি তাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই, বিশেষ করে প্রবাসী, আমাদের গোপরান, আমাদের রহমুল্লাহ, শিহাবুদ্দিন, আমাদের বাবর, মিজানুর রহমান, যারা আসতে পারেন নাই আমি তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি রোজিকে, রোজিও খুব চেষ্টা করছিল আসার জন্য, যে কোনো কারণে আসতে পারে নাই। ইলোরা কলকাতাতে আছেন, ও অনুষ্ঠানে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিলেন। নবুরও আসতে পারে নাই, অনেকে আসতে পারে নাই। আর একটা অনুষ্ঠানে শুধু উদ্যোগ গ্রহণ করলে অনুষ্ঠানটা করা যায় না, উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য মানুষ লাগে, সকলের সহযোগিতা লাগে। এই উদ্যোগ যখন আমি নিয়েছিলাম তখন আমাকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছিল, যার সহযোগিতার কারণে আমার উদ্যোগ উদ্যমভাবে চলছিল, সে হলো আমাদের সালাউদ্দিন। প্রথমে আসি আমার সাথে আমার দোকানে দেখা করে, তারপরে এই আয়োজনের জন্য আমরা উদ্যোগ নিই। আরো যারা আছে আমাদের হাসান ইমাম রাসেল, শামীম, আজাদ, নুরনবী, আরো শিফা, সবাই আমাদেরকে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য সহযোগিতা করেছে। তাদেরকে আমাদের 94 পক্ষ থেকে, 94 বেসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। যেহেতু খাবার সময় হয়ে গেছে, এখন বেশি কথা না বলে এখন আমি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার অনুষ্ঠান সমাপ্তি করতেছি। তৃতীয় পর্ব তুমি কই দাও। এটার বলে গিরা গিরা দেখছো। এতদিকে তাকে দিলে মগ ভেঙে যাবে। ওকে।